আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 17 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস 291 কোটি টাকার লেনদেন। এর বাহিরে আরও কিছু নিউজ আছে। রাশেদ মাকসুদের পদত্যাগ প্লাস চীনের সাংহাই কর্পোরেশনের সাথে আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জুন ক্লোজিং শেয়ারগুলোর তৃতীয় প্রান্তিক ডিসেম্বর ক্লোজিংয়ের ডিভিডেন্ড এ বিষয়ে ভিডিও শেষের দিকে কিছু কথা বলবো। আশা করি ভিডিওগুলো শুনবেন, পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো 17 পয়েন্ট মাইনাস 291 কোটি টাকা লেনদেন খুবই কমে গেছে। অ্যাডভান্স 137টা, ডিক্লাইন 260টা, আনচেঞ্জ 51টা। এইটুকু নিয়ে যদি একটু বলি তাহলে এই যে অ্যাডভান্স 137টা দেখাচ্ছে আজকে, এখানে শেয়ারগুলো হয়তো 10 পয়সা 20 পয়সা করে বেশিরভাগ শেয়ারের দামে বাড়িয়ে রাখছে, জাস্ট ওটুকুই, আর কিছু না কিন্তু। আর 291 কোটি টাকার লেনদেন হঠাৎ করে 300 কোটির নিচে চলে আসে। এই লেনদেনটা কতটুকু এখনও মানে রিয়েল ট্রানজ্যাকশান আমি মনে করি না হচ্ছে। কে কাকে সেল দিচ্ছে, কে কিনতেছে, মার্কেটে পুরা মানে পাগল মানুষ যেরকম আচরণ করে মার্কেট ওইরকম আচরণে করতেছে। একেবারে মানে পরিষ্কার, এটা একটা মার্কেটে পতন হবে, এর থেকেও বেশি পতন হতে পারে, আরও পতন হতে পারে, মানে হইতেই পারে সেটা। কিন্তু কিছু বিষয় আছে যেগুলা সাধারণ জ্ঞানে আসে না। সেটা হচ্ছে একটা কোম্পানি 30% 40% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পর তার শেয়ারের প্রাইস তখনও 27 থেকে 30 টাকার মধ্যে। 40% ক্যাশ ডিভিডেন্ড দেয়, শেয়ারের দাম 30 টাকা। 30% ক্যাশ ডিভিডেন্ড দেয়, শেয়ারের দাম 20 টাকা 25 টাকা। এটা তো হইতে পারে না। এটা তো কোনো মার্কেটের মানে ক্যারেক্টার না। এটা পুরোটা একটা গ্রুপের কারসাজি, গ্রুপের সাথে আর গ্রুপের দ্বন্দ্ব। সে বিষয়ে আসতেছি, কথা বলতেছি। যাই হোক, মার্কেটের প্রাইস এই মুহূর্তে 4,935 আর মুভিং অ্যাভারেজ হচ্ছে 5,056। এই হচ্ছে মার্কেটের প্রাইজের অবস্থান। টপে আজকে ডেল্টা স্পিনিং, ইপিজিএল, কেয়া কসমেটিক, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। কেয়া কসমেটিক অনেক দিন পরে ভালো করছে, অনেক দিন পরে লাভে নাই, হয়তো 10% বাড়ছে, ঠিক আছে, কিন্তু লাভে নাই। ফার্স্ট প্রাইমের ইপিএস Q1 ইপিএসটা পজিটিভ আসছে, ভালো আসছে, হয়তো সেদিক বিবেচনা করে শেয়ারটা আজকে 7-8% বাড়ছে। আশা করি এই শেয়ারটার প্রাইস আরও একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তার ইপিএসটা ভালো আসছে এবং এখানে স্মার্ট মানির একটা প্রভাবও আছে বলে আমি মনে করি। লুজারে হচ্ছে পাওয়ার গ্রিড, আইসিবি ইসলামী ব্যাংক। ভ্যালুতে হচ্ছে ব্র্যাক ব্যাংক, বিসএসআরই এখনও পড়তেছে। নিঃস্ব হয়ে গেছে বিসএসআরির বিনিয়োগকারী। যারা বিসএসআরিতে আছে, জীবনে যা ইনকাম যাই করছে মোটামুটি বিসএসআরি দিয়ে সেটা লস হয়ে গেছে। এই কারণেই বারবার আপনাদেরকে বলি, পোর্টফোলিওতে একটা বাজে স্টকও আপনারা রাখবেন না। একটা ফ্যামিলি ধ্বংস করার জন্য একটা মানে উশৃঙ্খল ছেলে যেমন যথেষ্ট, একটা ফ্যামিলিকে, একটা পরিবারকে এলোমেলো করে দেওয়ার জন্য একটা উশৃঙ্খল বাজে একটা ছেলে যেমন যথেষ্ট, 10 জনকে অশান্তিতে রাখার জন্য, ঠিক আপনার পোর্টফোলিওতে যদি একটা বাজে স্টক থাকে, আপনার যতগুলো ভালো শেয়ারেই থাকুক না কেন, ওগুলো সিস্টেম করে আপনি কিন্তু ঘুরে ফিরে বাজে স্টকটাতে চলে আসবেন। এটা মার্কেটের সিস্টেমটাই হচ্ছে এটা। এই মার্কেটকে ডিজাইনটা করা হয়েছে এরকম। এই কারণে পোর্টফোলিওতে একটা বাজে স্টকও রাখা, ট্রেড করতেই যাবে না, ট্রেডিং স্টকের আশেপাশে দিয়ে হাঁটবেন না। একটা নেবেন, আপনি যত ভালো স্টকে দেখা গেছে আপনার 4টা ভালো স্টক আছে, ওই 4টা ভালো স্টকে আপনি যা লাভ করবেন, সাধারণত ভালো স্টকগুলোতে প্রফিট কম হয়। এই ভালো স্টকে আপনি যতটুকু লাভ করবেন, একটা খারাপ স্টকে ঠিক তার থেকে বেশি আপনি লসে পড়ে যাবেন। এটা বেশিরভাগ আপনার পোর্টফোলিও চেক করলে আপনি এটার উত্তর পেয়ে যাবেন। তো বিশেষারিতে যারা ছিল তারা মোটামুটি নিঃস্ব। আমি যদি বলি, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিক, ইউনাইটেড ফাইন্যান্স, ট্রেডে বিশেষারি, এআইএল, ডরেন্ট পাওয়ার স্পেশাল, ইন্ডেক্স মোবারে বিএসআরএম 2.28, রূপালী ব্যাংক 1.51, ব্যাক্সমিকো ফার্মা 0.86। রূপালী ব্যাংকটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে 30 তারিখে। আজকে মনে হয় 4-6% বাড়ছে এরকমই। ইন্ডেক্স মোবার শেয়ার, সে কারণে 1.51 দেখাচ্ছে। রূপালী ব্যাংক নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম। এই রূপালী ব্যাংক নিয়ে এখনও আমি আশাবাদী, এই কারণে যদি কোনো রকম যদি কিছু ক্যাশ ডিভিডেন্ড দেয়,
একেবারে নামে মাত্র যদি দেয় তাহলে এর হয়তো একটা এখন মার্কেটের কারণে পড়ে রূপালী ব্যাংকে কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে সেল হয় নাই। যতটুকু পড়ছে এটা পাবলিক শেয়ারের দাম 10 পয়সা 20 পয়সা করে কমতে 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 হয়তো 10-12% পর্যন্ত শেয়ারটার প্রাইস কমে গেছে, এটুকুই। কিন্তু যখন এই স্টকটা যদি ভালো করে তাহলে কিন্তু খুবই ভালো করার সম্ভাবনা আছে, কারণ স্টকটাতে এগুলো ফ্লেইং স্টক, ট্রেডিং ব্যাংকের মধ্যে ট্রেডিং স্টক যদি বলি তার মধ্যে রূপালী ব্যাংক অন্যতম। কিন্তু এর বিশেষত্ব হচ্ছে সরকারি ব্যাংক। তো সেদিক বিবেচনা করে মোটামুটি সে এখন যেখানে আছে তার চার্টটা আপনারা দেখে নেবেন যারা আছেন রূপালী ব্যাংকে। মোটামুটি সে এইখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। গত পরশুর ওয়ার্কিং ডেজে সে ভালোই প্রাইজ আপ করছে, পরের দিন আবার গতকালকে আবার পড়ে গেছে, আজকে আবার সে প্রাইজ আপ করছে। তার মানে সে এখানে একটা এখন যেখানে আছে এখানেই একটা সাপোর্ট জোন নেওয়ার চেষ্টা করতেছে। আশা করি 30 তারিখে পজিটিভ কিছু আসতে পারে ডিভিডেন্ডের ব্যাপারে, সেটা যতটুকুই আসুক। যদি নামমাত্র ডিভিডেন্ড আসে সেটা এই শেয়ারটার জন্য খুবই পজিটিভ হবে। সব কথার শেষ কথা হচ্ছে আপনি এই মুহূর্তে যত ভালো স্টকে থাকুন, ট্রেডিং স্টকে থাকুন, যেখানে থাকুন, আপনার পোর্টফোলিওর কোনো কিছুই হচ্ছে না। তো ভালো স্টকের সাথে থাকলে পোর্টফোলিও মাইনাস হচ্ছে না, মূলধনটা কমতেছে না, প্রফিট হচ্ছে না, সেটা ঠিক আছে। আর খারাপ স্টক ট্রেডিং স্টকের সাথে থাকলে আপনার মূল টাকাটা অনেক বেশি ক্ষয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু ভালো স্টকের সাথে থাকলে হয়তো আপনার প্রফিট হচ্ছে না কিন্তু মূল টাকাটা নষ্ট হচ্ছে না এই। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক, পাওয়ার গ্রিড করে রাখছে 4.44, ইসলামী ব্যাংক 2.21, আইসিবি 2.21, প্রাইম ব্যাংক 1.43। এই আইসিবি গতকালকে কী করলো, এই যে মার্কেট মানে এরা সবগুলাই একটা চক্রের অংশ, এগুলো ওপেনলি এখন বলা উচিত। আইসিবি বলেন, রাশাদ মাকসুদ বলেন, এরা প্রত্যেকে আসলে কারসাজির অংশে আমি মনে করি জড়িত। তা না হলে আইসিবি মানে এই বুড়ো বামটা এই আবু আহমেদ একে জানা না যে আমি যে কালকে যদি এই হিসাবটা দিই, মার্কেট এমনিতে ডাউন ট্রেন্ডে আছে, আমি যদি হিসাবটা দিই তাহলে মার্কেটের উপর এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এটা কেউ জানে না, এটা তো জানে। জানার পরে সে কেন দিছে, মার্কেট একটা ফ্যানিক দিছে, এটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে? সে সুন্দর করে হিসাব দিয়ে দিচ্ছে, 3,000 কোটি টাকা পাইছে, 2,000 কোটি টাকা ব্যাংকের লোন টোন যা আছে এগুলো পরিশোধ করছে, আর 1,000 কোটি টাকা শেয়ার কিনে তারা শেষ করে ফেলছে। মানে আইসিবির এই মুহূর্তে আর কোনো সক্ষমতা নাই যে শেয়ার কেনার। তার মানে সেটা ক্লোজ করে দিল সাপ্টারটা, তার মানে সে আবু আহমেদ সাপ্টারটা ক্লোজ করে দিছে। সেটা দিতে পারতো, অবশ্যই সে হিসাব দেবে যেহেতু গভর্নমেন্টের টাকা, কিন্তু মানে এখন কি দেওয়ার সময় যেখানে মার্কেট এইভাবে নিচের দিকে চলে আসতেছে? সে কেনার সময় কিন্তু কিছুই বলে নাই। আপনারা একটা জিনিস মানে এরা কতটুকু মানে হইতে পারে, এরা সব বুঝে কিন্তু মানে ব্যাপারটা এমন না যে তারা কখন কি বললে মার্কেট ডাউন হবে, শেয়ার কালেকশন করা যাবে, তারা খুব ভালো করে বুঝে। যখন সে শেয়ার কিনতেছে সে কিন্তু কখনো এটা বলে নাই, মানে বারবার মিডিয়াতে আসে যে আমরা শেয়ার কিনতেছি, আপনারা হবেন না, কি বলে আমরা শেয়ার কিনতেছি প্রাইজ আপ হবে, হোক আর না হোক মানুষকে যে উদ্বুদ্ধ করে সেটা কিন্তু করে নাই। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে ঠিকই, সুন্দর করে সংবাদ সম্মেলন করে বলে দিছে আমাদের টাকা নাই, টাকা শেষ। তাহলে কি হবে, মার্কেট এখন হবে, মার্কেট এখন যা হচ্ছে তা হচ্ছে। তো সুতরাং এখানে সবাই একটা সিন্ডিকেট, সবাই সবার জায়গা থেকে একটা গ্রুপ, মধ্যখান দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে গেছে। আর আপনাদেরকে আমি দু একটা বিষয় বলতে আচ্ছা যাই হোক, এর বাইরে আমি বলতে চাচ্ছি যে রাশেদ মাকসুদের পদত্যাগ আজকে কিন্তু এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন কিন্তু আন্দোলন হচ্ছে কিন্তু মতিঝিলে ডিএসসি ভবনের সামনে, মোটামুটি ভালো বিনিয়োগকারীরা আছে, কিন্তু এটা কতটুকু সাকসেসফুল হবে এটা দেখার বিষয়। তার আসলে চলে যাওয়া উচিত, রাশেদ মাকসুদের এখান থেকে চলে যাওয়া উচিত, এরকম জায়গায় তার বসে থাকা উচিত নয়, কারণ প্রত্যেকটা জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসতেছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এখন অনেক কথা বলে রাশেদ মাকসুদ যা করতেছে ভালো করতেছে, এই করতেছে সেই করতেছে, ভালোটা কী করতেছে আমার চোখে এখন পর্যন্ত পড়ে না। যদি ভালো উনি করতো তাহলে উনি প্রথমত আসলে করতো কী বলে, ভালো করলে উনি প্রথমত 30% শেয়ার ধারণ ক্ষমতা ডাইরেক্টর হোল্ডিংস উনি কি এটা কমপ্লিট করতে পারছে? প্রতিটা কোম্পানির পারে নাই। উনি যদি ভালো করতো, উনি বাইব্যাক আইনটা নিয়ে কাজ করতো, উনি যদি ভালো করতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের
ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে এবং ডিভিডেন্ড ঠিকভাবে দিতে হবে। উনি এগুলো বাধ্য করতো। উনি এই ক্যাটাগরি থেকে শেয়ারকে জেড ক্যাটাগরি পাঠায় কোম্পানির পরিচালকদের কী ক্ষতি করছে? উনি তো এই ক্ষতিটা করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এতে কি পরিচালকের বা কোম্পানির কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। শেয়ারের দাম পড়ছে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি জরিমানা করতো যে তোমরা এজিএম করে তোমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছো, এজিএম করো নাই, টাকা দাও নাই, এখন টাকা দাও। তা না হলে কোম্পানির সিল করো, কোম্পানি জরিমানা করতো। তখন সেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে হইতো। উনি যেগুলো করতেছে মানে বোঝানোর চেষ্টা করতেছে যা করতেছি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য করতেছি, কিন্তু কাগজে কলমে বাস্তবিক অর্থে ওইরকম কোনো কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে নাই। বাইব্যাক আইনটা নাই, 30% শেয়ার ধারণ ক্ষমতা নাই, ডিভিডেন্ড ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এরকম কোনো কিছু না। ওই যে মার্জিন ঋণের এখন একটা নিয়ে আসছে, সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিয়ে আসছে কি 10 লাখ টাকার উপরে যাদের বিনিয়োগ আছে তারা মার্জিন ঋণ নিতে পারবে, 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। আর এইখানে 95 সাল থেকে মার্কেটে আছে, তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। এইখানে আমার নিজের কাছে আছে, আমি নিজেই দেখেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। সে কি কম বুঝে মার্কেটের বিষয়ে? ওই লোক কি চার্টার্ড অ্যাকাউন্টকে কম বুঝে মার্কেটের বিষয়ে? তো তাহলে আমার কথা হচ্ছে যে 6 মাসের হবে তাহলে মার্জিন ঋণ পাবে, মানে আরও মরার উপর খাড়ার গাছ যেটা সেটা মানে দেখানোর চেষ্টা করতেছে এখন এই সংস্কার কমিটি। যাই হোক, এর বাহিরে আরেকটা বিষয় হচ্ছে 1 মিনিট ছাড়টা একটু চেঞ্জ হচ্ছে, তার চরিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা ভালো। এখন যেটা করছে ইন্ডেক্স আজকে মাইনাস ঠিক আছে, কিন্তু 1 মিনিট যে ছাড়টা এটা মোটামুটি ভালো। এখানে মানে উপর থেকে নিচের দিকে আসতেছে না, মানে নদীর স্রোতের মতো পাহাড়ি ডাল যে বেয়ে নিচে আসা। ইন্ডেক্স 1 মিনিট ছাড়টা কিন্তু এইভাবে না, সে কিন্তু উঠতেছে নামতেছে। এখানে আসলে খুব বেশি শেয়ার যে কেউ সেল দিচ্ছে না, এখন আর সেল তো দিচ্ছেই না, তারপরও 291 কোটি টাকার লেনদেন, মানে কেউ এখন আর শেয়ার সেল দিচ্ছে না, কেউ সেল দেয়ও না। এখনও অনেকে বলার চেষ্টা করতেছে নাকি পোর্টসেল হচ্ছে। পোর্টসেল কাকে বলা আগে এটা বুঝতে হবে, পোর্টসেল কখন হয় এটাও তো বুঝতে হবে। এখন পর্যন্ত কি কারো মার্জিন ঋণ আছে নাকি? এখন পর্যন্ত কি কারো মার্জিন ঋণ আছে? এতক্ষণ পর্যন্ত থাকে নাকি? ওগুলো অনেক আগে কভার হয়ে গেছে, ওই পোর্টফোলিওগুলো যাদের মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করতে আসছেন ওগুলো কভার হয়ে গেছে। আপনারা কখনো মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবেন না, ঠিক আছে? যত করবেন ক্ষতিগ্রস্ত হবেন, এখানে অন্য কোনো কিছু নাই। কিন্তু আর একটা বিষয় হচ্ছে এই ছবিটা দেখতেছেন, এটা রাশেদ মাকসুদ আছে নাকি এখানে? ও যে দেখেন এখানে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে ডিএসসি ভবনের সামনে। আর এখান দিয়ে সে যে চীনের সাংহাই অ্যান্ড কর্পোরেশনের সাথে বাংলাদেশের পুঁজিবাজারের স্ট্র্যাটেজিক পার্টনার, চীনের সাংহাই আমাদের পার্টনার মাশাআল্লাহ অনেক বড় বড় দেশ, চীন আছে, ইন্ডিয়ান বোম্বে স্টক এক্সচেঞ্জ আছে। হ্যাঁ, চীন তো অনেক স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের, অংশীদার তারা, অথচ তাদের ইন্ডেক্স কোথায় আর আমাদের ইন্ডেক্স কোথায়? তো শুধু এই রাশেদ মাকসুদের কাজ হচ্ছে এখন ছবি তোলা আর হচ্ছে তদন্ত করা, আর ছবি তুলে ফ্রেশ বিজ্ঞপ্তি দেওয়া, এটা করছে ওটা করছে, মিটিং করা, 350-এর উপরে মিটিং করে ফেলছে গত 6-7 মাসে, এটাই। আর মার্কেট যেখানে ফল করা সেটা ফল করতেছে। মার্কেট কি এখন ওভারভ্যালুড? যারা রাশেদ মাকসুদের পক্ষে কথা বলার চেষ্টা করতেছেন, মার্কেট কি ওভারভ্যালুড? আন্ডারভ্যালুড হচ্ছে মার্কেট কেন বাড়তেছে না? এখন অনেকে বলার চেষ্টা করতে রাশেদ মাকসুদ মার্কেট কারসাজিকারকদেরকে ধরতেছে, এই জন্য বাড়তেছে না। তো মার্কেট বাড়ান আপনি যদি বুঝেন যে মার্কেটকে বাড়ানো লাগবে না, কারসাজিকারকদের ধরলে মার্কেট বাড়ে না, এটা কি কোনো যুক্তি হইল নাকি? তাহলে মার্কেট বাড়ায় কারা? মার্কেটে তো কারসাজি থাকবে, গেমলিং থাকবে, মার্কেট মেকার থাকবে, অনেক কিছু থাকবে। আপনি এর ভিতরে নিয়ন্ত্রণ করে করে যতটুকু দরকার, এটা কি আপনি কি ইয়ের মতো নাকি নিয়মতান্ত্রিকভাবে কি পুঁজিবাজার চলে নাকি? পুঁজিবাজারের মধ্যে অনেক ফাউল প্লে হবে, ধরবেন শাস্তি দেবেন কখন? এখন শাস্তি দিয়ে মানে কমিশন এমন কাজ করতেছে যে শাস্তি যতটুকু দিচ্ছে সেটাকে মিডিয়াতে প্রচার করতেছে অনেক বড়োভাবে, যাতে এটা অনেক বড়োভাবে আসে। তারা অনেক কিছু করে ফেলছে, কিন্তু ওটা যে ইমপ্যাক্ট পড়তেছে মার্কেটে, ক্ষুদ্র বিনিয়োগকারী আসলে শেষ হয়ে গেছে। এটা এই রাশেদ মাকসুদরা কেন বুঝতেছে না জানে না। আপনি জরিমানা করেন, নীরবে নিবৃত্তে করেন, করে যা খুশি তা করেন, এটাকে মিডিয়াতে আনতেছেন কেন? যাই হোক, সব কিছু মিলাই আজকে চীনের সাংহাই কর্পোরেশনের সাথে তারা মিটিং করছে, রাশেদ মাকসুদ সহ তার কমিশনাররা। আর এদিকে রাশেদ মাকসুদের নামে
মানে তার পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে। আপনারা চেষ্টা করেন, কিন্তু ফলাফল খুব বেশি কিছু হবে না। আর আজকের মার্কেটটা পতন হয়ে গেল, আমি মনে করি কালকে আইসিবির এই নিউজের কারণে আজকের মার্কেট পতনের কিছুটা হলো দায়ী। আজকের মার্কেট পতনের জন্য আইসিবির যে 3,000 কোটি টাকার ব্যাখ্যা গতকাল দিয়েছিল, এর কিছুটা ইমপ্যাক্ট মার্কেটে আজকে পড়ছে। আর আপনাদেরকে দুইটা কথা বলি আমি, সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে না, কোনো মুহূর্তে ট্রেডে যাওয়া দরকার নাই। আর এই মুহূর্তে মার্কেটকে শুধু জাস্ট দেখা, কোনোভাবে অ্যান্টি নিয়ে আপনি এখন কিছু করতে পারবেন না। 700 কোম্পানির মাঝে শেয়ার 3-4টা হল্ট হয়। আপনি কীভাবে জানবেন যে এটা আগামীকাল হল্ট হবে? এটা কি বলা মুশকিল? এটা কি বলতে পারবেন আপনি? এটা বলা সম্ভব না। কোন শেয়ার কখন হোল্ড হবে এটা, যদি 700 কোম্পানির মধ্যে 40টা 50টা শেয়ার প্রতিদিন হোল্ড থাকতো, 20টা 30টা শেয়ার হোল্ড থাকতো এবং একটা ধারাবাহিকতা থাকতো। আপনারা দেখেন Q3-তে জুন ক্লোজিং শেয়ারগুলোর ভালো ইপিএস আসছে। Q3-তে কোনো দাম বাড়ে নাই। ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলা মোটামুটি ভালোই ডিভিডেন্ড দিচ্ছে, কোনো দাম বাড়তেছে না, মানে কিছুই হচ্ছে না। ইপিএস খারাপ দিলেও দাম বাড়তেছে না, ইপিএস ভালো দিলেও দাম বাড়তেছে না, খারাপ দিলে পড়তেছে। ইপিএস খারাপ দিলে শেয়ারের প্রাইস পড়তেছে, কিন্তু ইপিএস যদি 3-4 গুণ 5 গুণ 100 গুণ 200 গুণ ইপিএস গতবারের তুলনায় ভালো আসতেছে, শেয়ারের দাম বাড়তেছে না। তার মানে এখানে একটা বড় একটা কারসাজি গ্রুপ, বড় একটা সিন্ডিকেট এই মার্কেটে কাজ করতেছে। সেটা এবার রাশেদ মাকসুদের গ্রুপ হোক আর আবুল খায়ের হিরুদের গ্রুপ হোক, যাই হোক করতেছে, কিন্তু নিঃশেষ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সুতরাং আপনাদের উচিত মার্কেটে এই মুহূর্তে জাস্ট অবজারভেশনে রাখা, কোনোভাবে ট্রেডিং স্টকে এখন না, কখনোই কোনোভাবে এন্ট্রি নেওয়া উচিত না। দ্রুত প্রফিটের চিন্তা মাথা থেকে বাদ দেবেন, যতটুকু সম্ভব ভালো শেয়ারের সাথে থাকবেন। এখন যদি ভালো শেয়ারের সাথে থাকেন, এখনই নগদে প্রফিট পাবেন না, 4-6 মাস পর হয়তো কিছুটা প্রফিট পেতে পারেন, সম্ভাবনা বেশি পাওয়ার। আর ট্রেডিং স্টকে এখন যত ঢুকবেন 20-30% শেয়ার লস, টাকা মূল টাকাটা লস করবেন। পরিষ্কার, একদম পরিষ্কার কথা। গত এই যে সবুজ ক্যান্ডেল যেটা দেখতেছেন, গত 2 দিন আগে হলো সবচেয়ে বেশি বিনিয়োগকারী এই দিন ধরা খাইছে। এখানে অ্যান্টিনিসে একবারে ক্যান্ডেলটা এমনভাবে তৈরি করে দিছে কারসাজিকারকরা, মার্কেট মেকাররা, যাতে সবাই মনে করে এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল, এটা বাউন্স ব্যাক ক্যান্ডেলে এখান থেকে মার্কেট উঠবে নিশ্চিত। পরপর 2 দিন এখন কারেকশান। অলরেডি এই 2 দিনের গ্যাপে কেউ যদি 10 লাখ টাকা শেয়ার কিনে থাকে, সে 1.5 লাখ টাকা লস হয়ে গেছে। আর কেউ যদি 1 কোটি টাকার শেয়ার কিনে থাকে, তার 15 লাখ টাকা লস হয়ে গেছে এই 2 দিনের গ্যাপে। পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন। তো সব কিছু মিলে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।